বেশ কড়া মাঞ্জা হয়েছে। খাদু মল্লিক বলে লোকটা যত বড় ঘুড়িবাজ লোক হোক না কেন, তার চারপাশে যে সহজ কাটাতে পারবে না। খাটে বসে পাখার বাতাস খেতে খেতে বেশ আত্মতৃপ্তির সঙ্গে কথাগুলো ভাবলেন ফটিকবাবু। শুরু হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কালো ঘুড়ি। গল্পটা পুরো শুনবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। নিঝুম দুপুর, বাইরে কোথাও যেন একটা কাক ডাকছে। পাখার উপর পাখার মৃদু ঘর ঘর শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই ফটিকবাবু তিনতলার ওই ঘরে। হঠাৎ দরজার মৃদু কড়া নাড়ার শব্দ হলো। ভর দুপুরে কে এলো আবার? কোনো সেলসম্যান নাকি? ফটিকবাবু গিয়ে দরজা খুলতেই একপাশে সিঁড়ির অন্ধকার থেকে একটা মোলায়েম কণ্ঠস্বর ভেসে এলো। আপনি এ বাড়ির নতুন ভাড়াটে বুঝি? অসময়ে একটু বিরক্ত করতে এলাম। ফটিকবাবু দেখলেন সিঁড়ির প্রায় অন্ধকার ঘেঁষে দাঁড়িয়ে আছেন একজন ভদ্রলোক, মাঝ বয়সী, পরনে ধুতি ও পাঞ্জাবি। তাকে দেখে সেলসম্যান বলে মনে হচ্ছে না, সম্ভবত সিঁড়ি বেয়ে উপর থেকে নেমে এসে দাঁড়িয়েছেন তিনি। ফটিকবাবু বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। ভদ্রলোক দুপা এগিয়ে এসে বললেন, আমার নাম অবিনাশ হালদার, আমি ওই ছাদের কোণার ঘরটাতে থাকি। ছাদে আপনি ঘুড়ির মাঞ্জা দিচ্ছিলেন? আমার আবার একসময় ঘুড়ি ওড়ানোর খুব শখ ছিল, তাই ভাবলাম একবার আপনার সঙ্গে পরিচয় করে আসি। দুদণ্ড কি কথা বলা যাবে আপনার সঙ্গে? ছাদের কোণায় একটা ঘর আছে, লোকটা তাহলে সত্যি সেখানে থাকেন। মাস তিনেক হলো উত্তর কলকাতায় এই 4 তলা পুরনো বাড়িটায় ভাড়াটে হিসেবে উঠে এসেছেন ফটিকবাবু। বাড়িটা অনেক খুপড়ি খুপড়ি ঘর, তবে এখানে যে যার মতো করে থাকে, কেউ কাউকে বিরক্ত করে। ফটিকবাবু সকাল 8টাতে অফিস বেরিয়ে যান, ফেরেন রাত 8টায়। এ বাড়িতে কারো সঙ্গেই পরিচয় নেই তার, বাড়ির মালিক অন্যত্র থাকেন। ফটিকবাবু সেখানে গিয়ে ভাড়া মিটিয়ে আসেন। আগন্তুককে ভদ্রলোক বলেই মনে হচ্ছে, কাজে এই ফটিকবাবু তাকে নিজের পরিচয় দিয়ে বলেন, আসুন ঘরে আসুন। ভদ্রলোক ঘরে ঢুকে একটু জড়সড় হয়ে ফটিকবাবুর মুখোমুখি একটা চেয়ারে বসলেন। লোকটার মুখে কেমন যেন এক বিষণ্ণতার ছাপ আছে। লোকটাকে নিরীহ গোছেরই মনে হলো ফটিকবাবু। ফটিকবাবু জানতে চাইলেন, আপনার কি করা হয়? ভদ্রলোক বিষণ্ণ হেসে জবাব দিলেন, আগে একটা মার্চেন্ট কোম্পানিতে চাকরি করতাম, এখন কিছুই করি না। কথাগুলো বলার পর হঠাৎ তার দৃষ্টি পড়ল পাশের টেবিলটার উপর। ফটিকবাবুর কেনা ঘুড়িগুলো রাখা সেখানে। ঘুড়িগুলো দেখেই ভদ্রলোক বলে উঠলেন, আরে 4-5 ঘুড়ি, বেশ ভালো ঘুড়িগুলো, আমার প্রিয় ঘুড়ি ছিল 4-5। ঘুড়ির প্রসঙ্গে কেউ কোনো কথা বললে বেশ উৎসাহিত বোধ করেন ফটিকবাবু। তিনি বললেন, কাল তো বিশ্বকর্মা পুজো, ঘুড়ি ওড়াবার দিন, ওড়াবো কাল। জানেন, আমি যখন গ্রামে থাকতাম তখন এটাই ছিল আমার একমাত্র নেশা। লোকে তো আমার নাম দিয়েছিল চাপড়া সাদা, কেউ কেউ ডাকতো চাপড়াসা বাবু বলে। কলকাতায় আসার পর মাঝে অবশ্য অনেক ঘুড়ি ওড়াবার সুযোগ হয়নি। দক্ষিণ কলকাতায় যে বাড়িতে থাকতাম সে ভাড়া বাড়ির ছাদেও এক চিলতে জায়গা ছিল না, আশেপাশে কোনো মাঠও নেই, খুবই মুষড়ে পড়েছিলাম। এই বাড়িটা আমার পছন্দ হয়ে গেল বিরাট ছাদটা দেখে। কাল মনের সুখে বহুদিন পর ঘুড়ি ওড়াবো। অবিনাশ বাবু বললেন, আজকাল তো ঘুড়ি ওড়ানোর শখ দেখাই যায় না। এখানকার ছেলে মেয়েদের শৈশবটাই কেমন যেন বদলে গেল।
তবে বিশ্বকর্মা পুজোর দিন এখনো কিছু ঘুড়ি ওড়ায় ওই পাড়াতে। বহুদিনের প্রথা বলেই হয়তো এখনো সেটা পুরোপুরি মুছে যায়নি, কিন্তু প্রতি বছরই আকাশে ঘুড়ির সংখ্যা কমছে। ফটিকবাবু বললেন, আমাদের ছেলেবেলায় ভিডিও গেম, কম্পিউটার এত সব ছিল না, পিঠে বইয়ের বতাও থাকতো না। অবশ্য মাঠও এখন প্রায় কেউ নেই বললেই চলে। ছেলে মেয়েদের আর দোষ কি? অবিনাশবাবু এরপর বললেন, এই পাড়াটা তো খুব পুরনো। ঘুড়ি ওড়ানোর একসময় উৎসবের মতো ছিল এখানে। বিশ্বকর্মা পুজোর 1 মাস আগে থেকেই ঘুড়ি ওড়াবার প্রস্তুতি শুরু হয়ে যেত। বিরাট বিরাট ছাদগুলোতে মাঞ্জা দেওয়ার জন্য দখল নেওয়া হতো। কত রকম গোপন ফর্মুলা ছিল সেসব মাঞ্জার। চন্দননগর থেকে কেউ নিয়ে আসতো বেলোয়ারি কাচের মিহি গুঁড়ো, কেউ বা ছুটতো ক্যানিংয়ে কচ্ছপের ডিম খুঁজতে। সে ডিম মাঞ্জায় মেশানো হতো। একবার কেদার ঘোষ বলে একটা লোক 90টা ঘুড়ি কেটেছিল। পরে শোনা গেল সে নাকি শ্মশান থেকে মানুষের হাড়ের গুঁড়ো এনে মিশিয়েছিল মাঞ্জার সঙ্গে। আর ব্যারিস্টার নরেন মুখুজ্জে নাকি তার নতুন কোনো অস্টিন গাড়িটাই হেরে বসেছিলেন বাজি ধরে ঘুড়ি লড়াইতে। সে সময় পয়সাগুলো লোকেরা বাজি ধরতেন ঘুড়ির লড়াইতে। পুরোনো দিনের ইতিহাস বলতে বলতে উজ্জ্বল হয়ে উঠলো ভদ্রলোকের মুখ। কিন্তু বাজি শব্দটা কানে যেতেই একটু ইতস্তত করে ফটিকবাবু বলে ফেললেন, জানেন, কাল আমিও একটা বাজি ধরেছি ঘুড়ির লড়াইতে। মানে? ভদ্রলোক যেন মৃদু চমকে উঠলেন তার কথা শুনে। ফটিকবাবু বললেন, না, মানে বাজি ধরাটা যে ঠিক নয় তা আমি জানি, কিন্তু পরিস্থিতি হঠাৎ এমন হলো যে বাজিটা ধরতেই হলো। ব্যাপারটা খুলেই বলি। দিন 5 আগে শনিবার দুপুরে অফিস ফেরার পাড়ার মোড়ে বুড়ো ঘুড়িওয়ালার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়ি বাজছিলাম। পাড়ায় আমি নতুন, বুড়োটা আমায় আগে ঘুড়ি কিনতে দেখেনি। আমি কত বছর ঘুড়ি ওড়াই, কি ঘুড়ি পছন্দ করি, কেমন লড়াই, এসব জিজ্ঞাসা করছিল লোকটা। কথা প্রসঙ্গে আমি তাকে বলেছিলাম যে, জানেন, আমার ঘুড়ি কেউ কোনোদিন কাটতে পারেনি। কথাটা আমি মিথ্যা বলিনি। ছোটবেলায় 2-1 বার ছাড়া আমার চারপাশে কেউ কোনোদিন কাটেনি। কিন্তু বুড়োটা এ কথা বলা মাত্রই আমার পিছন থেকে কে যেন বলে উঠলো, তাই নাকি? আমার ঘুড়িও কেউ কাটতে পারেনি। বিশ্বকর্মা পুজোর দিন একটা লড়াই হবে নাকি? এ কত ঘুড়িবাজ দেখা যাবে। তাকিয়ে দেখি আমার ঠিক পেছনে মাঝবয়সী একজন লোক দাঁড়িয়ে। তার মাথায় কদম ছাট চুল, পরনে রংচকে শার্ট আর রংচটা জিন্সের প্যান্ট, বোতাম খোলা, মুখে সোনার চেন, একটা বাঘ নখের লকেট। লোকটার সঙ্গে আরো একজন যুবক। আমি তাকাতেই সে লোকটা এরপর হাত জোড় করে নমস্কার করে বলল, আমার নাম খাদু মল্লিক, আপনার পাড়াতেই থাকি। লোহা লক্করের কারবার আছে আমার। আপনি তো ওই গলির কোনায় 15 নম্বর বাড়ির নতুন ভাড়ায় এসছেন, তাই না? হয়ে যাবে নাকি ওই দিন ঘুড়ির লড়াই? ঘুড়ির লড়াই একটা প্রাচীন দিনে সাহেবদের ডুয়েল লড়াইয়ের মতো। কেউ আহ্বান করালে তাতে সাড়া না দিলে বাণিজ্য থাকে না। কাজে আমি বললাম, আমার আপত্তি নেই, হতেই পারে। খাদু মল্লিক বলে লোকটা এরপর বলল, তবে একটা শর্ত আছে, কিন্তু কিছু নিয়মও থাকবে। লড়াইয়ে 3 বার খেলা হবে। যে 2 বার ঘুড়ি কাটতে পারবে সে জিতবে। অন্য পক্ষ তাকে 10,000 টাকা দেবে। অর্থাৎ এ খেলায় 10,000 টাকার বাজি। আমার গায়ে জমিদারির রক্ত আছে। ঘুড়ির লড়াইতে বাজি ছাড়া আমি খেলি না। খেলায় বাজি ধরা ঠিক নয় তা আমি তাকে বললাম। বাজি ধরে নয়, এমনি লড়াই হতে পারে। খুব বেশি হলে মোড়ের মাথায় আমার খাবো রেস্তোরাঁয় মটন বিরিয়ানি বাজি হতে পারে। খাদু মল্লিক শুনে বললেন, ছ, বিরিয়ানি আবার বাজি হলো নাকি? আপনি কি ভয় পেলেন? ট্যাকে টাকা না থাকলে অবশ্য অন্য কথা। আমি শুনে বললাম, না, ও টাকা আমার আছে, কিন্তু বাজি ধরা আমার পছন্দ নয়। লোকটা এবার দাঁত বার করে হেসে বললেন, কেন, ঘুড়িওয়ালার কাছে মিথ্যা গল্প করছিলেন? আমি জবাব দিলাম, আমি একদম সত্যি বলছি। দরকার হলে আপনি আমার গ্রামে চলুন, লোকেরা কি বলে শুনুন। খাদু মল্লিক বলল, গ্রামে যেতে আমার বয়েই গেছে। সাহস থাকলে আমার সঙ্গে বাজিতে নামুন, এলেম বোঝা যাবে। আমি চুপ করে রইলাম। তাই দেখে সে বলল,
ও বুঝেছি, ওই যে বুড়ো বাবুকে তুমি খোকা, লাটিম আর ছোট ঘুড়ি দাও। খবরদার মাঞ্জা যেন কড়া না হয়, হাত কেটে যাবে। বাবা বিশ্বকর্মা পুজোয় খোকা বাবুদের সঙ্গে ঘুড়ির লড়াই খেলবে। মাঞ্জা লাটাই ঘুড়ির পয়সাও বরং তুমি আমার থেকেই নিও। খাদু মল্লিকের স্যাঙাতরা তার কথা শুনে খ্যা খ্যা করে অসভ্যের মতো হাসতে লাগলো। যার খুঁড়ি কোনোদিন সত্যি কেউ কাটতে পারেনি, যে বোম্বাই লাটাই ব্লেডের মতো ধারালো সুতোর মাঞ্জা ছাড়া কোনোদিন ঘুড়ি ওড়ায় না, তাকে নিয়ে এমন রসিকতা, এমন বিদ্রুপ! হঠাৎ যেন মাথাটা কেমন বিগড়ে গেল। আমি বলে উঠলাম, ঠিক আছে, কে কত বড় ঘুড়িবাজ বোঝা যাবে, আমি রাজি। আমার কথা কানে যাওয়ায় সঙ্গে সঙ্গে খাদু মল্লিক আমাকে চমকে দিয়ে পকেট থেকে একটা 100 টাকার বান্ডিল বুড়োর দোকানের দিকে ছুঁড়ে দিয়ে আমার উদ্দেশ্যে বলল, আমার আপনার দুজনের টাকাই ওর কাছে জমা থাকবে। আপনার কাছে এখন টাকা না থাকলে কাল পরশু টাকাটা ওকে দিয়ে যাবেন। বিশ্বকর্মা পুজোর দিন ঠিক 5টায় আমি ঘুড়ি আকাশে ওড়াবো। মনে রাখবেন, কালো ঘুড়ি। আর একটা কথা, কথার খেলাপ আমি করি না, আর অন্য কেউ করলেও আমি তা কিন্তু পছন্দ করি না। আমাকে আর কথা বলার সুযোগ দিল না খাদু মল্লিক। এরপর দলবল নিয়ে হাঁটতে শুরু করলো। অজ্ঞতা সোমবার অফিস ফেরত আমিও সেই বুড়োটার কাছে 10,000 জমা রেখে এসেছি। তবে আমি নিশ্চিত খাদু মল্লিক আমাকে হারাতে পারবে না। তবে বাজির টাকাটা আমি কোনো অনাথ আশ্রমকে দান করে দেবো ভেবেছি। অবিনাশ বাবুর উদ্দেশ্যে একটানা কথা বলে থামলেন ফটিক বাবু। অবিনাশ বাবুর মুখটা তার কথা শোনার পর কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি যেন একটু চিন্তিত ভাবে বললেন, খাদু মল্লিক, আবার সেই কালো ঘুড়ি? ফটিক বাবু বললেন, আপনি খাদু মল্লিককে চেনেন নাকি? অবিনাশ বাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ চিনি। বাজি ধরা ব্যাপারটা ভালো নয়, তবে ধরেই যখন ফেলেছেন তখন আর কি করবেন। তবে খাদু মল্লিক কিন্তু পাক্কা ঘুড়িবাজ। সেও অনেকদিন বাজি হারেনি। আপনার জন্য শুভকামনা রইল। ভদ্রলোক এরপর বললেন, ঠিক আছে, আমি এখন আসি, পরিচয়টা সেরে গেলাম। আর একটা কথা, এবারে ছাদের কার্নিশটা বেশ নিচু, একটু সাবধানে ঘুড়ি ওড়াবেন। কথা শেষ করে আর দাঁড়ালেন না ভদ্রলোক। ফটিকবাবু একটা নমস্কার করে বাইরের সিঁড়ির অন্ধকারে মিলিয়ে গেলেন। ফটিকবাবুর মনে হলো লোকটা বেশ অদ্ভুত লোক, কেমন হুট করে এলেন আবার তেমনি হুট করে চলে গেলেন। বিকেলবেলা রোদ একটু কমলে ফটিকবাবু একবার ছাদে উঠলেন মাঞ্জা দেওয়ার সুতো গোটাবার জন্য। তখনই ছাদের কোণে সেই ঘরটার দিকে নজর গেল তার। দুপুরের লোকটা তো বলল সে ওই ঘরটাতেই থাকে। ঘরটা অবশ্য এখন তালা বন্ধ, হয়তো ভদ্রলোক এখন বাইরে বেরিয়েছে, মনে মনে ভাবলেন ফটিকবাবু। আজ বিশ্বকর্মা পুজো। ফটিকবাবুর ঘুম ভাঙলো পুজো প্যান্ডেলের মাইকের শব্দে। সকাল সকাল স্নান সেরে বাড়ি থেকে বেরিয়ে টানা রিক্সা চেপে তিনি ঠনঠনিয়া কালবাড়িতে পুজো দিয়ে গেলেন। পুজো দিয়ে বেলা 10টা নাগাদ যখন তিনি বাড়ি ফিরলেন, তখন আকাশের দিকে তাকিয়ে মনটা নেচে উঠলো। আকাশে ঘুড়ি উঠতে শুরু করেছে, কত রকমের ঘুড়ি। চারপাশে চাঁদিওয়ালা, পকেট কাটা, বগনা, লোডশেডিং। নিজের ঘরে ঢুকে জানলা দিয়ে আকাশের ছাওয়া ছেয়ে যাওয়া নানা রঙের ঘুড়ির খেলা দেখতে লাগলেন ফটিকবাবু। মাঝে মাঝে আশেপাশের বাড়ির ছাদ বা নিচের রাস্তার গলির থেকে উল্লাসিত ধ্বনি উঠেছে, ভোগ কাটা, ভোগ কাটা। কোনো ঘুড়ি হয়তো আকাশ থেকে কেটে নিচে নামতে শুরু করেছে, আর তার সুতো ধরার জন্য পিছু ধাওয়া করছে ছেলের দল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা চাপা উত্তেজনা অনুভব করতে লাগলেন ফটিকবাবু। বিকেল ঠিক 5টায় উড়বে সেই কালো ঘুড়িটা। তার চারপাশগুলো সুতো লাটাই সব তৈরি করে রেখেছেন তিনি। তার ঘুড়ি কেউ কোনোদিন কাটতে পারেনি। তবুও দুপুরবেলা খাওয়া সেরে একটা ঘুম দিয়ে তিনি যখন উঠলেন, তখন বিকেল 4টে বাজে। তার সাজ সরঞ্জাম নিয়ে 4:30 নাগাদ ছাদে উঠলেন ফটিকবাবু। আকাশে এখন খুব বেশি ঘুড়ি নেই, হয়তো তারা কেটে গেছে বা নিচে নেমে গেছে। 2-4টে ঘুড়ি শুধু ক্লান্ত অবসন্ন ভাবে আকাশে ভাসছে। ফটিকবাবু অভিজ্ঞ চোখ বুঝতে পারলো ওসব ঘুড়িতে আর লড়াইয়ের দম নেই। ফটিকবাবুর একবার চোখ গেল ছাদের সেই ঘরটার দিকে। ঘরটা আগের দিনের মতোই তালা বন্ধ, শুধু একটা বাড়তি জিনিস আর সেখানে চোখে পড়লো তার। একটা চারপাশে ঘুড়ি ঘরের দরজায় মাথায় লোহার শিকে আটকে আছে।
পুরনো ঘুড়ি, হয়তো কোথা থেকে উড়ে এসে আটকে গেছে ওখানে। আকাশের দিকে তাকিয়ে 5টা বাজার প্রতীক্ষা করতে লাগলেন ফটিকবাবু। ঠিক 5টা, কিন্তু দূরে একটা বাড়ির ছাদের আড়ালে ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করলো একটা ঘুড়ি। অনেক ঘুড়ি দেখেছেন ফটিকবাবু, কিন্তু অমন মিশমিলে কালো ঘুড়ি তিনি জীবনে দেখেননি। আর কি আশ্চর্য, কালো ঘুড়িটা আকাশে ওঠার সঙ্গে সঙ্গে একোণে সেকোণে যে কয়টা ঘুড়ি ভাসছিল তাদের মধ্যে একটা প্রচন্ড চঞ্চলতা শুরু হলো। পড়ি মরি করে নিচে নামতে শুরু করলো তারা। শুধু সেই কালো ঘুড়িটা মাঝ আকাশের দিকে তরতর করে উঠে যেতে লাগলো। চারপাশ একেবারে কপালে ঠেকিয়ে জয় মা বলে সেটাকে আকাশে ওড়ালেন ফটিকবাবু। মাঝ আকাশের দিকে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়িটা, যেন একটা কালো চিল আকাশে ভাসছে। ফটিকবাবু চাপরাশ পৌঁছে গেল তার কাছে। সেও স্থির হয়ে দাঁড়িয়ে পড়লো কিছুটা তফাতে, ঠিক যেন লড়াইয়ে নামার আগে ঘুড়ি দুজন প্রতিপক্ষ জরিপ করে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই লড়াই শুরু হয়ে গেল। কখনো কালো ঘুড়ি ছো মেরে এগিয়ে যায় চারপাশের দিকে, কখনো আবার ফটিকবাবুর চাপরাশ ধেয়ে যায় কালো ঘুড়ির দিকে। কিন্তু একজন এগোলেই অন্যজন সাট করে সরে যাচ্ছে এপাশ ওপাশ ওপর নিচ। প্যাঁচ লাগাতে দিচ্ছে না। আকাশটা যেন একটা বিরাট বক্সিং রিং। সেখানে লড়াই করছে দুই বক্সার, কখনো আঘাত করতে গিয়ে এগিয়ে যাচ্ছে, কখনো বা আঘাত করাতে সরে আসছে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর কিভাবে হঠাৎ প্যাঁচ লেগে গেল দুটো ঘুড়িতে। ফটিকবাবুর টানা মাঞ্জা, তিনি হ্যাচকা টান দিলেন সুতোয়। পরক্ষণে কালো ঘুড়িটা সুতো কেটে ভাসতে শুরু করলো। উল্লাসে লাফিয়ে উঠে ছাদের মধ্যে নাচতে শুরু করলেন ফটিকবাবু। ভোগ কাটা, ভোগ কাটা। আর ঘুড়িটাও ফটিকবাবুর লাটাই ধরা হাতে নাচতে লাগলো মাঝ আকাশে। তবে ফটিকবাবুর নাচ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। কয়েক মুহূর্তের মধ্যেই এই রকমের মিশমিশে আরো একটা কালো ঘুড়ি অসম্ভব ক্ষিপ্ততায় আকাশে উঠতে শুরু করলো। আবার শুরু হলো লড়াই। কালো ঘুড়িটা এবার যেন অনেক সতর্ক, চট করে চাপরাশের কাছে আসছে না। ফটিকবাবুর ঘুড়ি তার কাছে গেলেই শেষ করে যাচ্ছে। দুটো ঘুড়ির চোর পুলিশ খেলা শুরু হলো মাঝ আকাশে। সূর্য ঢলতে শুরু করলো। এক সময় বেশ অধৈর্য হয়ে পড়লেন ফটিকবাবু। কালো ঘুড়িটা কিছুতেই তার কাছে আসছে না। আর এরপরেই তিনি খেয়াল করলেন কালো ঘুড়িটা কেমন যেন নেতিয়ে পড়েছে। খুব ধীরে হাওয়াতে ভাসতে ভাসতে সে নিচে নামছে। ব্যাপারটা পরীক্ষা করার জন্য ফটিকবাবু কয়েকবার চাপরাশটাকে তার দিকে নিয়ে গেলেন, কিন্তু কালো ঘুড়ির কোনো হেলদোল নেই। মাঝ আকাশে সূর্য ডোবার সময় শেষ বিকেলে ঘুড়ির সুতো ভিজলে অনেক সময় ঘুড়ির এমন হয়, ঠিক এমন ভাবেই নেতিয়ে পড়ে ঘুড়ি। ব্যাপারটা নিশ্চয়ই তাই। এখন প্যাচ লাগিয়ে টান দিলেই কালো ঘুড়ি ভোকাটা, এই সুযোগ ছাড়া যাবে না। এই ভেবে ফটিকবাবু তার চাপরাশ বাড়ালেন কালো ঘুড়ির দিকে। সেই ঘুড়ি তখনও আরো নেতিয়ে পড়েছে। প্রথম ঘুড়িটা কেটে ফটিকবাবুর আত্মবিশ্বাস তখন তুঙ্গে। তিনি প্যাচ লাগালেন ঘুড়িতে, কিন্তু তার পর মুহূর্তেই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। মৃত্যুপ্রায় অবসন্ন কালো ঘুড়িটা হঠাৎই গোত্তা খেয়ে রকেটের বেগে আকাশে উড়ে গেল। আর ফটিকবাবু অনুভব করলেন তার লাটায় সুতোর টান আর নেই। সুতো ছেড়ে ভাসতে শুরু করেছে তার চাপরাশ। সুতোয় নয়, হাওয়ায় ভাসছে চাপরাশ। ব্যাপারটা একটা ফাঁদ ছিল। কাটা পড়েছে ফটিকবাবুর ঘুড়ি। মাঝ আকাশে নাচছে খাদু মল্লিকের কালো ঘুড়ি। কিছুক্ষণ হতভম্ব ভাবে দাঁড়িয়ে রইলেন ফটিকবাবু। তারপর অবশিষ্ট সুতো নামিয়ে নতুন একটা চাপরাশ যখন তাতে লাগাতে যাচ্ছেন, ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটা গলা। আপনি ভালো ঘুড়ি ওড়ান ঠিকই, কিন্তু ধূর্ততায় খাদু মল্লিকের সঙ্গে পারবেন না। কিভাবে আপনাকে ঠকালো দেখলেন? গলা শুনে মৃদু চমকে উঠে ফটিকবাবু দেখলেন তার কিছুটা তফাতে দাঁড়িয়ে আছেন গতকালের দুপুরে সেই ভদ্রলোক অবিনশ্বর। তিনি এরপর বললেন, প্রথম থেকেই লড়াইটা দেখছি আমি। প্রথমবার আপনি কালো ঘুড়িটা কাটতে পেরেছিলেন খাদু মল্লিক অসতর্ক ছিল বলে। বারবার ও জিনিস কিন্তু খাটবে না। এই লড়াইটা যেভাবেই হোক জিতবে সে নিশ্চয়ই। দিন লাটাইটা এবার আমাকে দিন। ভদ্রলোকের কথা শুনে ফটিকবাবু বেশ অবাক হয়ে জানতে চাইলেন, লাটাইটা আপনাকে দেব কেন? দেবেন কারণ কালো ঘুড়ির সঙ্গে শেষ লড়াইটা আমি লড়বো এই ঘুড়িটা দিয়ে। অবিনাশ বাবুর হাতে ধরা রয়েছে ছাদের মাথায় যে চাপরাশটা ছিল সেটা। ফটিকবাবু বললেন, কিন্তু লড়াই তো আমার সঙ্গে, আপনি লড়বেন কেন? ব্যাপারটা অনৈতিক হবে। তাছাড়া আপনি যদি... তাকে কথা শেষ করতে না দিয়ে অবিনাশ বাবু বললেন, কি ভাবছেন আমি যদি হেরে যাই?
তবে আপনার টাকা যাবে, ওই যে 10,000 টাকা আমি আপনার হাতে দিচ্ছি। আর নৈতিকতার ব্যাপার বলছেন, সেটা আপনি পরে বুঝবেন। সম্ভবত অন্য একটা ঘটনা ঘটতে পারে, এরপর দিন লাটাটা দিন, সময় নেই বেশি। লোকটার কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যে ফটিকবাবু লাটাইটা লোকটার হাতে তুলে দিয়ে বললেন, নিন তবে, আর টাকাটা আপনার কাছেই রাখুন। তবে আমি কিন্তু ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। লাটাইটা হাতে নিয়ে সেই পুরনো চাপরাশটা সুতোয় বাঁধতে বাঁধতে ভদ্রলোক মৃদু হেসে বললেন, বুঝতে পারবেন, আপনি এখন আমার ওই ছাদের আড়ালে গিয়ে দাঁড়ান। কোনো পরিস্থিতিতেই আমি যতক্ষণ না বলবো বাইরে আসবেন না। আপনি নিশ্চিত থাকুন, খাদু মল্লিকের প্যাঁচ এবার আমি কাটবই। ভদ্রলোকের কথা শুনে কিছুটা বিস্মিত হয়ে তার নির্দেশ মতো সেই ঘরটার আড়ালে গিয়ে দাঁড়ালেন ফটিকবাবু। অবিনাশবাবু যখন ঘুড়ি ওড়ালেন তখন সূর্য ঢাল পড়ছে, ওপরে উঠতে লাগলো তার ঘুড়ি। যেভাবে তিনি লাটাই ধরে সুতো ছাড়তে লাগলেন তা দেখেই ফটিকবাবু বুঝে গেলেন এ লোকটাও পাক্কা ঘুড়িবাজ। কালো ঘুড়ির কাছে পৌঁছে গেল অবিনাশবাবুর চাপরাশ। স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়ি, অবিনাশবাবুর ঘুড়িটাও স্থির। এরপর বেশ কয়েকবার ঘুড়ি দুটো নিজেদের নিরাপদ এলাকাতে গোত্তা খেলো ঠিকই, কিন্তু এবার নিজের জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লো। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে, কিন্তু দুটো ঘুড়ি একদম স্থির। কেউ যেন আকাশে গায়ে আঠা দিয়ে আটকে রেখেছে দুটোকে। ঘরটার আড়াল থেকে ফটিকবাবু বুঝে উঠতে পারলেন না কি করতে চাইলে দুই ঘুড়িবাজ। অবিনাশবাবু তার দিকে পিছন ফিরে ছাদের আলসের ধারে লাটাই ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এদিকে অন্ধকার নামতে চলেছে। এক সময় বেশ অধৈর্য হয়ে ফটিকবাবু ঘরটার আড়াল থেকে বাইরে বেরোতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়লো তার। ছাদের কোনায় কার্নিশ বেয়ে বিড়ালের মতো নিঃশব্দে ছাদে উঠে এলো একজন লোক। তাকে দেখেই চমকে উঠলেন ফটিকবাবু। আরে, এই যে খাদু মল্লিক, তাহলে আকাশে কালো ঘুড়িটা উড়াচ্ছে কে? ছাদের চারিদিকে একবার তাকিয়ে নিয়ে খাদু মল্লিক দু হাত সামনে বাড়িয়ে এরপর পা টিপে টিপে এগোতে লাগলেন ছাদের কিনারা দাঁড়িয়ে থাকা অবিনাশবাবুর দিকে। অবিনাশবাবু পাথরের মূর্তির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন। খাদু মল্লিকের চোখ দুটো জ্বলছে, ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক জ্যান্ত হাসি। অবিনাশবাবুকে লক্ষ্য করে এগোচ্ছেন তিনি। আর মাত্র কয়েকটা পা, তাহলে খাদু মল্লিক ছুঁয়ে ফেলবেন অবিনাশবাবুকে। ঠিক এই সময় অবিনাশবাবু ঘুরে দাঁড়ালেন, তার মুখে ফুটে উঠেছে এক দুর্বোধ্য হাসি। তিনি খাদু মল্লিকের উদ্দেশ্যে বললেন, তুমি আসবে আমি জানতাম। এসো এসো, আমাকে ধাক্কা দাও, এই তো ছাদের কিনারায় দাঁড়িয়ে আছি আমি, এসো এসো। ক্রমশ চওড়া হচ্ছে অবিনাশবাবুর হাসি। খাদু মল্লিকের ঠোঁটের হাসিটা মুছে গেল। প্রথমে বিস্ময়, তারপর লোকটার মুখমণ্ডলে ফুটে উঠলো ভয়ঙ্কর কোনো আতঙ্ক। চিৎকার করে উঠে খাদু মল্লিক দড়াম করে পড়ে গেল ছাদে। আর এর পর মুহূর্তেই আকাশের দিকে চোখ রেখে অবিনাশবাবুর হাতের লাটাই নড়তে শুরু করলে, আর চাপরাশের বাজ পাখির মতো ধেয়ে কালো ঘুড়ির দিকে। তাকে পালাবার কোনো সুযোগ না দিয়ে প্যাঁচ লাগিয়ে লাটাইতে এক হাঁচকা টান দিলেন তিনি। কেটে গেল খাদু মল্লিকের কালো ঘড়ি। আশপাশ থেকে শোরগোল শোনা গেল, ভোগ কাটা। অর্থাৎ আড়াল থেকে এ লড়াই অনেকক্ষণই এতক্ষণ দেখছিল। ধীরে সুস্থে তার চাপরাশটাকে নিচে নামালেন। ঠিক এই সময় ঝুপ করে সন্ধ্যা নামলো। ছাদের উপর চিত হয়ে পড়ে আছে খাদু মল্লিক, তার চোখ বন্ধ, মুখ দিয়ে গো গো শব্দ বেরোচ্ছে, ঠোঁটের কষ বেয়ে চুইয়ে পড়লো গেজলা। প্রচন্ড আতঙ্কে বাহ্য জ্ঞান লোপ পেয়েছে খাদু মল্লিকের। মাটিতে পড়ে থাকা খাদু মল্লিকের সামনে দাঁড়িয়ে ফটিকবাবু আর অবিনাশবাবু। অবিনাশবাবুর মুখে স্পষ্ট হাসির রেখা, তিনি তাকিয়ে আছেন মাটিতে পড়ে থাকা খাদু মল্লিকের দিকে। হতবাক ফটিকবাবু অবিনাশবাবুর উদ্দেশ্যে বললেন, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবিনাশবাবু বললেন, ও ছাদে উঠেছিল আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাজিটা জেতার জন্য। ও এই তল্লাটের নাম করা গুন্ডা। শেষ ঘুড়িটা ওর কোনো ঠ্যাঙাতের হাতে দিয়ে এখানে এসেছিল। তারপর আপনাকে দেখে ওর এই অবস্থা হলো কেন? অবিনাশবাবু কয়েক মুহূর্ত চুপ করে থেকে ঘুড়ির লাটায়ের ফটিকবাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, 5 বছর আগে এই বিশ্বকর্মা পুজোর বিকেলে এই ঘুড়িটা দিয়ে ওর সঙ্গে শেষ লড়াই হওয়ার কথা ছিল আমার। ওর বাজির ফাঁদে পড়ে গিয়েছিলাম আমি। 20,000 টাকার বাজি। এইরকম প্রথমে আমি ওর ঘুড়ি কাটলাম,
তারপর ও আমার। ছাদের কিনারে দাঁড়িয়ে আমি যখন ওই দ্বিতীয় ঘুড়ির সুতো বাঁধছি, ঠিক তখন পিছন থেকে ছাদে এসেছিল খাদু মল্লিক। আমি ওর উপস্থিতি টের পাইনি। আর তারপর থেমে গেল অবিনাশবাবু। তারপর কি ব্যগ্রভাবে জানতে চাইলেন ফটিকবাবু। ফটিকবাবুর চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে অবিনাশবাবু বললেন, তারপর আবার কি? ওই গুন্ডা খাদু মল্লিক আমাকে পিছন থেকে ধাক্কা মেরে 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিল। ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদের কার্নিস থেকে পা পিছলে দুর্ঘটনায় কারো মৃত্যু অস্বাভাবিক নয়। ওই ছাদ থেকে একটা ঘুড়ি উঠলো, তার কোনো ঠ্যাঙাতে কালো ঘুড়ি দিয়ে সেটা কাটলো। সবাই দেখলো বাজি জিতেছে খাদু মল্লিক। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফটিকবাবু নিজের মানেই একবার বললেন, 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিল। আর এরপরেই ফটিকবাবুর কাছে স্পষ্ট হয়ে গেল কেন খুনে গুন্ডা খাদু মল্লিকের মতো লোকও ভয়ে অজ্ঞান হয়ে গেল। ব্যাপারটা বুঝে উঠতেই একটা হিমেল স্রোত যেন ফটিকবাবুর পিঠ বেয়ে নামতে শুরু করলো। তার সামনে এ কে দাঁড়িয়ে আছে? ফটিকবাবুর হাত থেকে ঘুড়ির লাটাই খসে পড়ল। স্থানুর মতো দাঁড়িয়ে রইলেন তিনি। অন্ধকার গাঢ় হচ্ছে। এবার যেন কেমন একটা অস্পষ্ট মনে হচ্ছে অবিনাশবাবুর অবয়বটা। ফটিকবাবুর উদ্দেশ্যে তিনি বললেন, ঘুড়িটা আপনি ভালোই ওড়ান ঠিকই, কিন্তু খোলা চাঁদে একটু সাবধানে ওড়াবেন। এই বলে ধীরে ধীরে অবিনাশবাবু অন্ধকারে মিলিয়ে গেলেন। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।